www.facebook.com/bhayanakfm, www.youtube.com/bhayanakfm দুটি অনলাইন ওয়েবসাইটে ব্রডকাস্ট হচ্ছে আমাদের এই আয়োজন প্রেতাত্মা, যে আয়োজনে আমরা বিভিন্ন ভৌতিক ঘটনা, হতে পারে আপনার সাথে ঘটে গিয়েছে, হতে পারে আপনার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, ভাই বোন, যে কারোর সাথে ঘটে যাওয়া ঘটনা আপনি জানেন, সেই ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিতে পারেন একটি ইমেল আইডির মাধ্যমে। আমাদের একটি ইমেল অ্যাড্রেস আছে, bhayanakfm@gmail.com, bhayanakfm@gmail.com में তো সবাই যারা যারা ইউটিউব থেকে শুনছেন সবাইকে বলবো যে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যারা শুনছেন ফলো করে রাখবেন পেজটিকে। আজকে আমরা দুইটা ঘটনা শুনতে চলেছি। দুইটা ঘটনাই অনেক বেস্ট। যদি সময় থাকে তাহলে তিনটা ঘটনা আমরা পড়বো, যদি সময় থাকে, আর যদি সময় না থাকে তাহলে দুইটাই। প্রথম ঘটনাটি একটি মাছ মারা কেন্দ্রিক ঘটনা, আর একটি ঘটনা হচ্ছে ফ্রি ফায়ার কেন্দ্রিক একটি ঘটনা। তো আশা করি দুইটি ঘটনা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আর দেরি করবো না, ঘটনায় যাওয়ার আগে বলতে চাই, ঘটনা কিন্তু আপনিও ঘটনা পাঠাতে পারেন ইমেলের মাধ্যমে। ইমেল অ্যাড্রেসটি হচ্ছে boyanokfm boyanokfm@gmail.com, bhayanakfm@gmail.com। ঠিক আছে, তো এই ইমেলে গিয়ে আপনারা ঘটনা পাঠিয়ে দিতে পারেন। তো চলে যাবো আজকের প্রথম ঘটনায়। ঘটনাটি প্রায় 90 দশকের একটি ঘটনা। সেই সময় ছিল না কোনো স্মার্টফোন, ছিল না কোনো ওয়েবসাইট। এক গ্রামের ঘটনা। একটি ছেলে তার চাচার সঙ্গে প্রতিদিন মাছ মারতে যায়। এশার নামাজ পড়ে তারা সবাই বেরিয়ে পড়ে মাছ মারার জন্য। যেদিনের ঘটনা, সেদিন সেই ছেলেটি বিকেলবেলা তার চাচার সাথে দেখা করে। চাচা বলে, আসলে হয়েছে গিয়ে আমি আজকে শহরে যাব, তো সেই হিসাবে আজকে আমি মাছ মারতে পারবো না। তুমি যদি যাও তাহলে গেলা, আর যদি না যাও তাহলে নাই, কিন্তু না যাওয়াই ভালো হবে। আমাকে ছাড়া তুমি কি মাছ ধরতে পারবে? ছেলেটি বলল, না না আঙ্কেল, সমস্যা নেই, না চাচা সমস্যা নেই, আপনি যান, আমি দেখি যদি মনে চাই তাহলে যাবো, না হলে যাবো না। এটা বলে চাচা চলে যায়। কিন্তু ছেলেটি তো ভেবে রেখেছে যে সে যাবে মাছ ধরতে। তো এশার নামাজের সময় সকল ছাই আছে বা যেগুলা মাছ ধরার সরঞ্জাম, সেই সরঞ্জামগুলো নেওয়া শুরু করলো, এবং নেওয়া শুরু করলে তারপর আর কি যাবে। তো যাবে সরঞ্জামগুলো নিয়ে। এশার নামাজের পরে সে বেরিয়ে পড়ল। এখান থেকে অনেক দূর যেতে, কিছু দূর গিয়ে সে একটা চায়ের দোকানে বসল। কিছুক্ষণ আড্ডা মেরে সে বেরিয়ে পড়ল মাছ ধরার উদ্দেশ্যে। বেরিয়ে পড়ল। গন্তব্যস্থানে এসে সে মাছ ধরতে লাগলো। বলে রাখা ভালো, তার সাথে ছিল একটি হ্যারিকেন, যেই হ্যারিকেনের আলোতে সে মাছ ধরে। 1-1.5 ঘন্টা মাছ ধরার পর হঠাৎ তার মনে হলো পিছনে সে কেউ দাঁড়িয়েছে। সে পিছনে তাকালো, তাকিয়ে দেখতে পেল তার চাচা দাঁড়িয়ে আছে। ছেলেটি বলল, আরে চাচা, আপনি তো গেলেন না, যে আপনি তো বললেন যে শহরে যাবেন, তাহলে শহরে গেলেন না? চাচা বলল,
আসলে আর কি কী করার, আমি ভেবেছিলাম যে চলে যাবো শহরে, কিন্তু শহরের কাজ ছেড়ে ফিরে আসলাম। এসে তোর চাচির কাছে জিজ্ঞেস করলাম যে তুই কই, তুই নাকি মাছ ধরতে এসেছিস। তাই আমিও আসলাম। দেখলাম দেখলাম চাচার হাতে কোনো সরঞ্জাম নেই। বুঝলাম চাচা আজকে মাছ ধরবে না। জিজ্ঞেস করলাম, চাচা আজকে কি মাছ ধরবেন? আসলে কী বলবো, মাছটা ধরতে পারবো না আজকে। আজকে অনেক ক্লান্ত হয়ে এসেছি, তো তাই দেখতে এলাম তুই কি মাছ ধরতে এসেছিস না কীরকম মাছ ধরেছিস। তো চাচা বসলো। চাচা এরকম একটা স্থানে বসলো যে স্থানে মানে চাচা যদি একটি পাশে থাকা যে কোনো একটি জিনিস হাতেও ধরে, তবু আমি এটা দেখতে পাবো। আমি প্রায় 1টা-1.5টা বেজে গেছে মাছ ধরতে ধরতে। হঠাৎ আমি খেয়াল করলাম যে চাচা আর নেই। সে যদি একটু উঠে দাঁড়ায়ও তাহলে আমি দেখতে পাবো, সেই হিসাবে সে মানে একদম নেই। কি আর করার, নেই। আমি এটা একটু স্বাভাবিকভাবে নিলাম, যদিও আমি সে একটু স্বাভাবিকভাবে নিল। তো যে ছেলেটির বয়স হচ্ছে 15 কি 16 বছর। তো ছেলেটি ভাবলো যে দেখি, বলে রাখা ভালো যে সে এতক্ষণে অনেক মাছ পেয়েছিল। তো সেই হিসাবে সে দেখতে লাগলো যে দেখি কীরকম মাছ হয়েছে। সে দেখলো মাছ বা এর দিকে তাকিয়ে যেই পাতিল বা যেটা এনেছিল যে মাছ রাখার জন্য, সে মাছের দিকে হারিকেন দিয়ে দেখতে পেল সেখানে কোনো মাছ নেই। তো আমি একটা কথা ভুলে গেছি, যে সেটি হচ্ছে যে যখন চাচা এসে বসেছিল কিছুক্ষণ পর বলছিল যে হারিকেনটা আমার কাছে এসে রাখ, হারিকেনটা আমার কাছে এসে রাখ। কিন্তু সে ছেলেটি বলতে লাগলো, কী বলেন চাচা, আপনি তো জানেনই যে ইয়া ছাড়া আলু ছাড়া মাছ আসে না কাছে। তো হারিকেন আলোতে মাছ কাছে আসে এবং আমরা ধরি। তখন আর চাচা কিছু বললো না। তো ছেলেটি যখন দেখলো যে তার মাছ নেই, ছেলেটি দেখলো যে পাতিলের দিকে তাকিয়ে দেখলো তার কোনো মাছ নেই হারিকেনের আলোতে। তো মাছ নেই এটা দেখে সে একটু ভয় পেয়ে গেল। সে এবার বুঝতে পারলো তার সাথে কিছু না কিছু একটা ঘটছে, কারণ হঠাৎ করে তার চাচা উদাও, সে হ্যারিকেনটাও চাচাও তার হ্যারিকেনটা তার কাছে রাখতে বললো, এবং মাছও হঠাৎ করে নিয়ে এত মাছ কোথায় গেল। তো সেই হিসাবে সে আবার হাঁটতে শুরু করলো। হাঁটতে শুরু করলো বাড়ির পথে। সে বাড়ি চলে যাবে। তো সে ছেলেটি বাড়ি চলে যাবে। রাস্তায় যখন উঠেছে, হঠাৎ তার মনে হতে লাগলো পিছন দিক দিয়ে কে যেন হাঁটছে। তো হাঁটছে, তার পা তাকে ফলো করছে। এবার ছেলেটি যেহেতু গ্রামের মানুষ, তো সেই হিসেবে সে বুঝতে পারলো তার সাথে কিছুটা খারাপ কিছু একটা করছে। তো সে কী করলো, সে আয়াতুল কুরসি পাঠ করে সে তার একটা বুকে ফু দিয়ে শরীরটা বন্ধ করে আবার হাঁটতে লাগলো। হাঁটতে সে একটি অনেক দূরে চলে আসলো, বা প্রায় কাছে চলে আসলো। সে একটি চায়ের স্টল বা যে একটা চায়ের দোকান, সেই দোকানে দেখলো তার চাচা বসে আছে। চাচা জিজ্ঞেস করলো, কী রে, তো এটা মাছ ধরতে গেলে তো এরকম মাছ পেয়েছিস? ছেলেটির সাথে কি ঘটছে ছেলেটি বুঝতে পারছে না। চাচা আসলে মাছ ধরেছিলাম আমি, মাছগুলো বেশি একটা পাইনি, তো সেই হিসাবে আমি আর মাছ ধরিনি। তো মাছ এখন আমার ঘুমে ধরতেছে, আমি বাড়ি যাই। এটা বলে মানে কিছু রকমে বা কিছু একটা পরিকল্পনা করে সে চাচাকে এড়িয়ে চলে গেল। এবার সে তার বাড়ির কাছে চলে আসলো। তো বাড়ির প্রায় কাছে আসতেই সে, বলে রাখা ভালো, তার বাড়ির আগের রাস্তায় একটি পরিত্যক্ত বাড়ি ছিল, যে বাড়িটিতে প্রায় 7-8 বছর ধরে কেউ থাকে না। তো একটা বন্ধ বাড়ি। সেই ছেলেটি দেখলো সে বন্ধ বাড়িতে আলো জ্বলছে, অস্বাভাবিকভাবে আলো জ্বলছে। এটা কি? হঠাৎ সে দেখতে পেলো সেই বাড়ির ছাদে এক মেয়ে, লাল শাড়ি পরা মেয়ে দাঁড়িয়ে তাকে হাতের ইশারায় তাকে ডাকছে। এটা দেখে সে আরো ভয় পেয়ে গেল। হঠাৎ
সে দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে হঠাৎ সামনে সে দেখতে পেল সেই সেই লাল শাড়ি পরা মেয়েটি দাঁড়িয়ে আছে এবং অর্ধেক সাইজ, অর্থাৎ অর্ধেক মুখ তার পোড়া। তো অর্ধেক মুখ পোড়া এটা দেখে তো ছেলেটি তো শেষ, একদম অজ্ঞান। জ্ঞান আসার পর সে বাড়িতে আবিষ্কার করলো এবং সব ঘটনা খুলে বললো। তো চাচা বলতে লাগলো, কি বলি সেগুলা, আমি তো আসলে যাইনি ওই ইয়াতে। তো ছেলেটি বুঝতে পারলো যে চাচা যে চায়ের স্টলে বা যে চায়ের দোকানের সামনে সেইটিও তার চাচা ছিল না, এবং চাচা তার সামনে যে চাচা এসে বসেছিল সেও তার চাচা ছিল না। তারপরে তার মা কবিরাজ আনে। কবিরাজ 2 দিন সময় নেয়। 2 দিন পর কবিরাজ এসে বলে, আপনার ছেলের সাথে কি ছোট থেকে কিছু ঘটছিল? তখন তার মা বলে যে আসলে আমার 2টা বা 3টা সন্তান হয়েছিল, 3টা সন্তান হয়েছিল। তো 3টা সন্তানের মধ্যে 2টা সন্তান মারা যায় এবং বিভিন্ন কবিরাজ দেখিয়ে আমার এই সন্তানটা বেঁচে থাকে এবং এ পর্যন্ত আসে। আর তার হাতে একটি তাবিজ দেওয়া হয়, সেই তাবিজটি এখনও তার হাতে, যে যতদিন তার হাতে থাকবে ততদিন তার কোনো জিন বা প্রেতাত্মা বা যেটাই বলে তারা কোনো ক্ষতি করতে পারবে না। তো কবিরাজ সেই ছেলেটির হাতে দেখতে পেল যে তার হাতে কোনো তাবিজ নেই। কবিরাজ কী করলো, নতুন করে তাবিজ বানলো এবং নতুন করে তার তাবিজটি তার হাতে ঝুলিয়ে দিল। আর এরপর থেকে সে ছেলেটি এখনও ভালো আছে। তো নামটা প্রকাশ করতেছে না, প্রকাশ হয়ে গেল। যেহেতু আমার কালেক্টিভ ঘটনা, আপনারাও ঘটনা পাঠাতে পারেন। তো এই ছিল আজকের ঘটনা, আশা করি ভালো লেগেছে। অলরাইট, এই ছিল আজকের ঘটনা, আশা করি আপনার ঘটনাটি ভালো লেগেছে। ঘটনাটি একটু ইন্টারেস্টিং, খারাপ না। তো এটা হচ্ছে আমার একটি কালেক্টেড ঘটনা। আপনারও ঘটনা পাঠাতে পারেন। কীভাবে ঘটনা পাঠাবেন? হতে পারে আপনার সাথে ঘটে গিয়েছে, হতে পারে আপনার যে কোনো কারোর সাথে ঘটে গিয়েছে, আপনার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, ভাই বোন যে কারোর সাথে ঘটে গিয়েছে। সেই ঘটনাগুলো আমাদের একটি ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন। ইমেল অ্যাড্রেস হচ্ছে voyanokfm@gmail.com, voyanokfm@gmail.com। এই ইমেলটিতে গিয়ে পাঠিয়ে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে। চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনাটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো দ্বিতীয় ঘটনার পরে যদি সময় থাকে তাহলে ছোট একটা ঘটনা আছে, সেই ছোট ঘটনাটিও আমরা পড়ে শুনিয়ে দেব। তো চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায়। আপনারা জানেন 20 সালে সবচেয়ে জনপ্রিয় গেম ছিল ফ্রি ফায়ার। তো ফ্রি ফায়ার ঘটনাটি আমি বলার আগে বলতে চাই যে আমিও কিন্তু একজন ফ্রি ফায়ার লাভার বা ফ্রি ফায়ার খেলি। আমার একটি আইডি আছে। তো আমার একটি আইডি আছে, ফ্রি ফায়ার আইডি আছে। তো কিছুদিন পর না হয় আমি আমার আইডি কোডটা বা আইডিটা বলবো। তো চলে যাবো ঘটনায়। 2020 সালে সবচেয়ে জনপ্রিয় গেম ছিল ফ্রি ফায়ার এবং ছোটরা, বিশেষ করে যারা ছোট ছিল, তারা গেমটি খেলতে অনেক পছন্দ করত। তো গেমটি খেলতে অনেক পছন্দ করত। সেম টু সেমভাবে আমিও একটা ছেলে অনেক পছন্দ করত। ছোট ছিল একদম ছেলেটির নাম ছিল রাজু, ছদ্মনাম রাজু। তো ছদ্মনাম রাজু, সে ছোট ছিল, 1-2 পড়ে, একজন ছোট ছেলে। তার মোবাইল কেনার কোনো বয়স হয়নি, বা সে সময় মোবাইল কেনার তার কোনো বয়স হয়নি। তো সে কী করে, আমার বাবার কাছে গিয়ে বলে, বাবা আমার একটা মোবাইল দরকার, গেম খেলবো। সেই হিসাবে তার বাবা বলে, তুমি তো এখনো ছোট আছো, তোমার মোবাইল কেনার বয়স হয়নি। এটা বলতেই সেই ছেলেটি কী করলো, রাগারাগি করে সেখান থেকে চলে গেল। তারপর তাদের বাড়ির ঠিক পাশেই একটি কুটির ছিল। সে কুটিরে গিয়ে কী করলো, গলায় ফাঁসি দিয়ে মারা গেল। এটা করা তার কোনোভাবেই উচিত ছিল না, যদিও, কিন্তু সে মারা গেল। বাড়িতে হাহাকার পড়ে গেল। তার সাথে একটা বন্ধু ছিল, সেও অনেক কান্না করলো এবং
কবরস্থ করা হলো তাদের বাড়ির পাশে। মাঝে মাঝে সেই বন্ধুটা এসে তার কবরের পাশে এসে কান্নাকাটি করতো। তো কান্নাকাটি করতো। একদিন রাতে হলো কি তার মা ছাদে গেল, ছাদে এসে কবরটা দেখতে লাগলো। হঠাৎ কবরের সামনে দেখতে পেল একটি সাদা কাফন পরা এক লাশ বা যেটাই হোক আছে। সেটা দেখে তার মা ভয়ে নিচে চলে আসলো। আর ভয়ে নিচে চলে আসলো। এটা গিয়ে বাড়ির সকল মেম্বারদের কাছে গিয়ে বললো। বলার পর তারা একটু বিশ্বাস করলো, আবার কিছু বিশ্বাস করলো না। কিছুদিন পর আরও অনেক ঘটনা করতে লাগলো সে কবরস্থান কেন্দ্রিক। তারপরে হঠাৎ বাড়ির আরেক সদস্য ছাদে রাতে উঠেছিল। ওঠার পর হঠাৎ দেখতে পেল সেখানে একটা গাছ ছিল, সেই গাছে একটা লাশ চলছে। এটা দেখে তো সে ভয়ে আবার নিচে চলে আসলো। তো নিচে সবার কাছে বলার পর এখন কি ব্যবস্থা নেবে সেটি কিন্তু এখনো জানা নেই, এবং আমি যতটুকু ঘটনাটি পেয়েছি তো সেই হিসাবে এতটুকুই, যে আসলে এতটুকুই ঘটনা যে তারা দেখেছে এরকম, এবং আরও অনেক মানুষের সাথে এই ঘটনাটি ঘটেছে। তো এই ছিল ঘটনা। অলরাইট, শেষবারের মতো সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রেতাত্মার ঘটনায়। অ্যান্ড সময় অনেক হয়ে গেছে, আজকের মতো এখানে বিদায়। সামনের সপ্তাহ ইনশাল্লাহ 2টা বা 3টা ঘটনা নিয়ে আসবো। তো আজকের মতো এখানে বিদায়। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই শুক্রবার এতটুকুই থাকলো। অ্যান্ড প্রতি শুক্রবার ঠিক রাত 11টায় আমরা হাজির হয়ে যাই। আজকের মতো এখানে বিদায়। আর ঘটনা পাঠাতে পারেন। ঘটনা পাঠানোর নিয়ম হচ্ছে boyanok@gmail.com। এই ইমেলে গিয়ে ঘটনা পাঠিয়ে দেবেন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। বিদায়, শুভরাত্রি, আল্লাহ হাফিজ।